স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলা সাহিত্যের হাস্যরসের এক অনন্য জগতে। শিবরাম চক্রবর্তীর চিরকালীন প্রিয় চরিত্র হর্ষবর্ধন এবং গোবর্ধনের এক মজার গল্প বাঘ শিকার। হাসি ঠাট্টা রোমাঞ্চ আর শিবরামের স্বভাবসিদ্ধ বুদ্ধিদীপ্ত রচনার মজাদার উপস্থাপনা নিয়ে শুরু করছি আজকের পর্ব। হর্ষবর্ধনকে আর রাখা গেল না কিছুতেই। বাঘ মারার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। আরেকটু হলেই তো মেরেছিল আমায়, তিনি বললেন। ওই হতবাগা বাঘকে আমি সহজে ছাড়ছি না, মারবো ওকে। আমাকে মেরেছে আর ওকে আমি রেহাই দেব, তুই ভেবেছিস? তোমাকে আর মারলো কোথায়? মারতে পারলো কই? একটুর জন্য বেঁচে গেছি, না মরলে তোরা বাঁচাতে পারতিস আমায়? গোবর্ধন চুপ করে থাকল। সে কথার কোনো জবাব দিতে পারল না। এই গোপটাই আমায় বাঁচিয়ে দিয়েছে বলতে গেলে কি, বলে নিজের গোপ দুটো তিনি একটু মুচড়ে নিলেন। এই গোপের জন্যই বেঁচে আছি আজ, নইলে ওই লোকটার মতো আমারও হাল হতো। গোবরা সে কথারও কোনো সদুত্তর দিতে পারে না। এই চৌকিদার, হঠাৎ তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, একটা বন্দুক জোগাড় করে দিতে পারো আমায়? যত টাকা লাগে দেব। বন্দুক দিয়ে কি করবেন বাবু? বাঘ শিকার করবো, আর কি? বন্দুক নিয়ে আর কি করে মানুষ, বলে আমার প্রতি ফিরলেন। আমার এই বীরত্ব কাহিনীটাও লিখতে হবে আপনাকে। যত সব আজে বাজে গল্প লিখছেন আমাকে নিয়ে, লোকে পড়ে আর হাসে কেবল। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে শুনেছি। তার কি হয়েছে, লিখে দেবো আপনার শিকার কাহিনী। এই বাঘ মারার গল্পটাই লিখে দেবো আপনার। কিন্তু তার জন্যে বন্দুক ঘাড়ে করে এত কষ্ট করে প্রাণপণে বাঘ মারতে হবে কেন? বন বাদারেই বা যেতে হবে কেন? বাঘ মারতে এত হাঙ্গামার কি আছে? বন্দুকের কোনো দরকার নেই। সাপ ব্যাং একটা হলেই হলো। কলমের কেরামতিতে সাপ ব্যাং দিয়েই বাঘ মারা যায়। মুখে নং মারিতং বাঘ। গোবরা টিকপনি কাটে। আপনি টাকার কথা বলছেন বাবু? চৌকিদার এতক্ষণে কি যেন একটা গম্ভীর চিন্তায় মগ্ন ছিল। মুখ খুলল এবার। তা টাকা দিলে এনে দিতে পারি একটা বন্দুক, দুদিনের জন্য। আমাদের দারোগা সাহেবের বন্দুকটাই চেয়ে আনতে পারি। বাঘের ভারী উপদ্রব হয়েছে ধারে, মারতে হবে বাঘটা। এই বললেই তিনি ওটা ধার দেবেন আমায়। ব্যবহারের পরে আবার ফেরত দিয়ে আসবো। শুধু বন্দুক নিয়ে কি করব শুনি? ওর সঙ্গে গুলি, কার্তুজ, টোটা ইত্যাদি এসবও তিনি দেবেন তো? নইলে বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে কি বাঘ মারা যায় নাকি? তেমনটা করতে গেলে তার আগেই বাঘ আমায় সাবার করে দেবে। তা কি হয় কখনো? বন্দুকের সঙ্গে কার্তুজ টার্তুজ দেবেন বই কি বাবু? তাহলে যাও, নিয়ে এসোকে চটাপট। বেশি দেরি করো না। বাঘ না মেরে নড়ছি না আমি এখান থেকে। জলগ্রহণ করবো না আজ। না না, বন্দুকের সঙ্গে কিছু খাবার টাবার নিয়ে এসো ভাই। আমি বললাম, খালি পেটে কি বাঘ মারা যায়? আর কিছু না হোক একটু গাঁজা খেতে হবে অন্তত। আনবো কি গাঁজা? সে শুধুই গাঁজা হলে তো বন্দুকের দরকার হয় না, বনবাজারে ঘুরে মরতে হয় না, বন্দুকের বোঝা বইবার প্রয়োজন পড়ে না, ঘরে বসেই বাঘ মারা যায় বেশ, আমি জানাই। না না, গাঁজা ফাজা চাই না। বাবু আর কি করছে তোমার সঙ্গে? তুমি কিছু রুটি, মাখন, বিস্কুট, চকলেট এইসব এনো, পাও যদি। গোবরা বলে দেয়। বন্দুক এলে হর্ষবর্ধন আমায় শুধলো। কি করে বাঘ মারতে হয় আপনি জানেন? বাঘে পেলেই মারা যায়, কিন্তু বাঘেই পাওয়া যায় না ওদের। বাঘে পাবার চেষ্টা করতে গেলে উল্টো নাকি বাঘেই পায়। বনের ভিতরে সেঁধুতে হবে বাবু, চৌকিদার জানায়। বনের ভিতর পা বাড়াতে প্রথমেই যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলো, সে কোনো বাঘ নয়, বাঘের বাচ্চাও নয়, আস্ত একটা কোলা ব্যাং। ব্যাং দেখে হর্ষবর্ধন ভারী খুশি হয়ে বললেন, এটা শুভ লক্ষণ। ব্যাং ভারী পয়া জিনিস গোবরা। মা লক্ষ্মীর বাহন বুঝি? সে তো প্যাঁচা, দাদা জানান, কে জানে না? তাহলে ব্যাং বুঝি সিদ্ধিদাতা গণেশের? না না, বলে গোবরা শুধরে নেয়, সে তো হলো গে ইঁদুর। আমি পয়া বলছি কারণ বহন টহন বলে নয়, নিজের অভিজ্ঞতায়। আমরা প্রথম যখন কলকাতায় আসি, তোর মনে নেই গোবরা, ধর্মতলা একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম? মনে আছে, মনে আছে। পেয়েই তুমি সেটা পকেটে লুকিয়ে ফেলেছিলে, পাছে কারো নজরে পড়ে। তারপর বাড়ি এসে খুলে দেখতে গিয়ে দেখলাম 4টে ঠ্যাং। মানিব্যাগে আবার ঠ্যাং কেন রে? তারপর ভালো করে পরীক্ষা করে দেখি কি, ও মা, ওটা ট্রাম গাড়ির চাকার তলায় পড়ে চ্যাপটা হয়ে যাওয়া ব্যাং একটা। আর কিছুতেই খোলা গেল না ব্যাগটা। গেল না বটে,
কিন্তু তারপর থেকেই আমাদের বরাত খুলে গেল। কাঠের কারবার কেঁপে উঠল আমার। আমরা এখানে টাকা উড়িয়ে দিতে এসেছিলাম, কিন্তু টাকা কুড়িয়ে থই পাই না। তারপরে ব্যাংক তাহলে বিশ্বকর্মা বাহন নিঘাত। গোবরা ধারণা করে যত কারবার আর কারখানার কর্তা ওই ঠাকুরটি তো। কি বলেন মশাই আপনি? ব্যাংক বিশ্বকর্মার বাহনই তো বটে। ব্যাংকটাকে দেখে একটা গল্পের কথা মনে পড়ল। আমি বলি, এর গল্প মার্ক জাম্পিং ফগ ওয়ানের লেখা। ছোটবেলায় পড়েছিলাম গল্পটা। মার্ক টোয়েন মানে? হর্ষবর্ধন জিজ্ঞেস করলো। এক লেখকের নাম, মার্কিন মুলুকের লেখক। আর জাম্পিং ফগ? গোবরা জিজ্ঞাসা করলো। জাম্পিং মানে লাফানো, আর ফগ মানে হচ্ছে ব্যাং, মানে যে ব্যাং কিনা লাফায়। লাফিং ফগ বলুন তাহলে মশাই। তাও বলা যায়। গল্পটা পড়ে আমার হাসি পেয়েছিল তখন। তবে ব্যাঙের পক্ষে ব্যাপারটা তেমন হাসির হয়েছিল কিনা আমি জানি না। গল্পটা শুনুন এবার। মার্ক টোয়েনের সময়ে যেখানে ঘোড়া দৌড়ের মতো বাজি ধরে ব্যাঙের দৌড় হতো, লাফিয়ে লাফিয়ে যায় ব্যাঙ আর সব ব্যাঙ, কে টেক্কা দিতে পারত সেই মারত বাজি। সেই জন্যেই করতো কি, অন্য সব ব্যাঙকে হারাবার মতলবে যাতে তারা তেমন লাফাতে না পারে, লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে না হবে, সেই জন্যে সবার আড়ালে একটাকে পাথরকুচি খাইয়ে বেশ ভারী করে দিত কেউ কেউ। ব্যাঙ খেত পাথরকুচি? অবোধ বালক তো, যাহা পায় তাহাই খায়। আমার বিশ্বাস হয় না। হর্ষবর্ধন ঘাড় নাড়েন। পরীক্ষা করে দেখলেই হয়। গোবরা বলে, এই তো পাওয়া গেছে একটা ব্যাঙ, এখন বাজিয়ে দেখা যাক খায় কিনা। গোবরা কতগুলি পাথরকুচি জোগাড় করে এনে গেলাতে বসলো ব্যাঙটাকে। হাঁ করিয়ে ওর মুখের কাছে কুচি ধরতে কি আশ্চর্য, তক্ষুনি সে গোপালের ন্যায় সুবোধ বালক হয়ে গেল। একটার পর একটা গিলতে লাগলো টুপটাপ করে। অনেকগুলো গিলে ঢাউস হয়ে উঠল ওর পেট। তারপর মাথা হেঁট করে চুপচাপ বসে রইল ব্যাঙটা। ভারী কি দেহ নিয়ে লাফানো দূরে থাক, নড়াচড়ার কোনো শর্তি রইল না তার। খেলে তো বটে, খাওয়ালিও তো দেখলাম। ব্যাটা এখন হজম করতে পারলে হয়, দাদা বললেন। খুব হজম হবে। ওর বয়সে কত ফাতর হজম করেছি দাদা। গোবরা বলল, ভাতের সঙ্গে একদিন যত কাঁকড় গিলেছি, ছোটোখাটো একটা পাহাড়ি চলে গেছে আমার গর্ভে। হজম হয়নি? হয়েছে, আলবাত হয়েছে। আমি বলি, হজম না হলে তো জম এসে জমতো। ওই দেখো দাদা, আজকে চেঁচিয়ে উঠল গোবরা। আমরা দেখি একটা সাপ, প্রকাণ্ড সাপ, গোখরই হবে হয়তো, এঁকে বেঁকে এগিয়ে আসছে আমাদের দিকে। চৌকিদার বলে, একটু নড়বেন না বাবুরা, নড়লেই সাপ এসে ছোপলাবে। আপনাদের দিকে নয়, ব্যাঙটাকে নিতে আসছেও। আমরা নিষ্পন্দ দাঁড়িয়ে দেখলাম, তাই বটে। আমাদের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে ব্যাঙটাকে সে আত্মসাৎ করল। সাপটা এগিয়ে এসে ধরল ব্যাঙটাকে, তারপর এক ঝটকায় এক লহমায় মুখের ভেতর পুড়ে ফেলল। তারপর গিলতে লাগলো আস্তে আস্তে। আমরা দাঁড়িয়ে ওর গলধকরণ লীলা দেখতে লাগলাম। গলা দিয়ে পুরুষ্ট ব্যাঙটা তার তলার দিকে চলতে লাগলো। খানিকটা গিয়ে থেমে গেল একটা জায়গায়, সেইখানেই আটকে রইল। তারপর সাপটা যতই চেষ্টা করুক না কেন, সেটাকে আর নামাতে পারল না। পেটের ভেতর ঢুকে ব্যাঙটা তার পিঠের ওপর কুঁজের মতো উঁচু হয়ে রইল। উটকো ব্যাঙটাকে গিলে সাপটা উট হয়ে গেল যেন শেষটায়। তার মুখখানা যেন কেমন হয়ে গেল। তারপর তার কোনো উৎসাহ দেখা গেল না। ছুঁচো গেলার চেয়েও খারাপ অবস্থা হয়েছে সাপটার, বুঝলে দাদা। সাপের পেটে ব্যাঙ, আর ব্যাঙের পেটে যত পাথরকুচি। আগে ব্যাঙ পাথরকুচিগুলো হজম করবে, তারপর সে হজম করবে ব্যাঙটাকে। সে বোধহয় আর ওদের এই জন্মে হবে না। ওদের কে কাকে হজম করছে দেখা যাক, আমরাও খেতে বসিয়ে ধারে। চৌকিদারের আনা মাখন, রুটি ইত্যাদি খবরের কাগজ পেতে খেতে বসে গেলাম। সাপটার অদূরেই বসা গেল। সাপটা মার্বেলের গুলির মতন তালগোল পাকিয়ে পড়ে রইল আমাদের পাশেই। এমন সময় জঙ্গলের ওধারে একটা খসখসানি আওয়াজ পাওয়া গেল। বাঘ এসে গেছে বাবু, চৌকিদার বলে উঠল। শুনেই আমরা তাকিয়ে দেখি, সত্যিই ঝোপঝাড়ের আড়ালে বাঘটা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে। রুটি মাখন টাখন শেষ পর্যন্ত বাঘের পেটেই গেল দেখছি। দেখে আমি দুঃখ করলাম। কি করে যাবে, আমরা চেটেপুটে খেয়ে ফেলেছি না সব, ওর জন্য রেখেছি নাকি? গোবরা বলল। পাউরুটির শেষ চিলতেটা মুখের মধ্যে পুড়ে দিল। যেমন করে পাথরকুচিগুলো সাপের পেটে গেছে, ঠিক সেইভাবে। এক গুলিতে সাবার করে দিচ্ছি না বেটাকে, দাঁড়ান না, বলে হর্ষবর্ধন হাতে কি একটা তুলে, ও মা, এটা যে সাপটা বলেই কিন্তু আঁতকে উঠলেন। বন্দুকটা গেল কোথায়? বন্দুক আমার হাতে বাবু, বলল চৌকিদার। আপনি তো আমার হাত থেকে নেননি বন্দুক, তখন থেকেই আমার হাতে আছে। তুমি বন্দুক ছুটতে জানো? না বাবু।
তবে তার দরকার হবে না। বাঘটা এগিয়ে এলে এই বন্দুকের কুঁদোর ঘায়ে ওর জান খতম করে দেব। আপনারা ঘাবড়াবেন না। হর্ষবর্ধন তখন হাতে সাপটাকেই 3 পাক ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছে বাঘটার দিকে। সাপটা সবেগে পড়েছে তার উপর, কিন্তু তার আগেই না কয়েক চক্কর পাক খেয়ে সাপটার পেট থেকে ছিটকে গেছে ব্যাঙটা। আর ব্যাঙের গর্ভ থেকে যত পাঁচরকুচি তীর বেগে বেরিয়ে ছররার মতো বেরিয়ে লেগেছে গিয়ে বাঘটার গায়ে, তার চোখে মুখে নাকে। হঠাৎ এই বেমাক্কা মার খেয়ে বাঘটা ভিড়মি খেয়ে যেন অজ্ঞান হয়ে গেল তৎক্ষণাৎ। তার আর নড়াচড়া নেই। সর্পঘাতে মারা গেল নাকি বাঘটা? আমরা পায়ে পায়ে গিয়ে হতজ্ঞান বাঘটার দিকে এগোলাম। চৌকিদার আর দেরি না করে বন্দুকের কুঁদোয় বাঘটার মাথা থেতলে দিল, দিয়ে বলল, আপনার সাপের মারেই মারা পড়েছে বাঘটা, তাহলেও সাবধানের মার নেই বাবু। এই বন্দুকটাও মারলাম তার মাথার উপরে। এবার কি করা যাবে আমি জিজ্ঞেস করলাম। কোনো ফটো তোলার লোক পাওয়া গেলে বাঘটার পিঠে বন্দুক রেখে দাঁড়িয়ে বেশ পোজ করে একটা ফটো তোলা যেত একখানা। এখানে ফটোওয়ালা কোথায় বাবু এই জঙ্গলে? বাঘটা নিয়ে গিয়ে আমি ভেট দেব দারোগাবাবুকে, তাহলে আমার ইমানও মিলবে। আবার চৌকিদার থেকে এক চোট দফাদার হয়ে যাব আমি। এই বাঘ মারার দরুন, বুঝলেন? দাদা বলল, বাঘের রফা দফা করে তুমি হয়ে গেলে দফাদার। সাপ ব্যাং দিয়েই বাঘ শিকার করলেন আপনি দেখছি। আমি বাহবা দিলাম ওর দাদাকে।